নমস্কার সবাইকে। প্রতি সপ্তাহের মতো আজকেও আপনাদের সবাইকে স্বাগতম কর্মধারের সাপ্তাহিক পডকাস্টে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে জব মার্কেট তোমাকে বারবার ইগনোর করছে কেন। আম, অনেকেই বলেন আমি শত শত সিভি পাঠিয়েছি, কিন্তু কেউই বলেননি যে আমরা জবটা পাচ্ছি না কেন, বা সমস্যা কি আমাদের ইন্টারভিউতে, নাকি সমস্যা আমাদের স্কিলসে, নাকি জব মার্কেটটাই পাল্টে গেছে। আজকে এই বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলতে আসছেন শুভ্র বড়ুয়া ভাইয়া। ভাইয়া নমস্কার। জুনিয়র নমস্কার। অফিসার বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড। ভাইয়া যদি নিজেকে নিয়ে একটু কিছু বলতেন। জি, আমি শুভ্র বড়ুয়া। আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছিলাম প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রাম থেকে। ওখান থেকে আমি আমার মার্কেটিং বিষয়ের উপরে বিবিএমবিএ কমপ্লিট করি। আর যখন থেকে আমি আমার গ্রাজুয়েশন শুরু করার পূর্বে আমি প্রথমে চিন্তা করেছিলাম আমি আমার সাবজেক্টটাকে আসলে মার্কেটিং নিয়ে চিন্তা করব। কারণটা কি, মার্কেটিং মানে হচ্ছে একটা ম্যাস পিপলের সাথে যোগাযোগের একটা কি মাধ্যম। আসলে কোনো একটা প্রোডাক্ট যদি আমার বিক্রি করতে হয়, তাহলে সবার আগে কিন্তু আমার দরকার কিন্তু মার্কেটিং জিনিসটা। আসলে আমার টার্গেট কাস্টমার কারা, তাহলে মার্কেটিং কাজ করতে গেলে আসলে আমার মানুষের সাথে আমার একটা ক্লোজ গল্প, একটা কথা হবে, যেটা অনুযায়ী আমি আমার প্রোডাক্ট সম্পর্কে ডেভেলপ করতে পারবো, বা আমার প্রোডাক্টটা আমি সেলের ব্যাপারে বিভিন্ন রকমের মানুষের সাথে মিশতে পারবো। কারণ যেহেতু আমি আমার স্কুল লাইফ থেকেই মোটামুটি সবার সাথে মেশার বা কথা বলার বা আড্ডা দেওয়ার একটা প্রবণতা ছিল, সেদিক থেকে বেসিক্যালি আমার এই সাবজেক্টটা চুজ করা। এবং এটা নিয়ে আমি আমার বিবিএমবি কমপ্লিট করি মার্কেটিং এর উপরে। এবং আশানুরূপ ভাবে কমপ্লিট করার পরে আমি বেশ কয়েকটি সেক্টরে নিজেকে যুক্ত করার চেষ্টা করি। প্রথমেই আমি যুক্ত করি আমার নিজেকে টোবাকো লাইনে, টোবাকো সেক্টরে। ওখানে ছিলাম, ওখানে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে প্রায় 2 থেকে আড়াই মাস মতো কাজ করেছিলাম। তো ওখানকার এক্সপিরিয়েন্সটা আমার মোটামুটি আমাকে আসলে মেস পিপলের সাথে যোগাযোগ করার একটা মাধ্যম তৈরি করে দেয়। যেহেতু টোবাকো লাইনে আসলে টোবাকো যারা আহ, খায়, এটা বিভিন্ন বয়সী মানুষটাই কিন্তু এটা কি নেয়, সিগারেট জিনিসটা। তো যেটা ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে আসলে তাদের থেকে আমি প্রোডাক্টের কথা জিজ্ঞেস করতে গিয়ে অনেক কিছু কিন্তু তাদের সাথে আমার কি মতামত দেওয়া হতো বা মতামত নেওয়া হতো তাদের কাছ থেকে। দেন ওখানে পর থেকে কিন্তু আমি চলে যাই হেলথ সেক্টরে। এই হেলথ সেক্টরে কাজ করতে এসে মোটামুটি আমি আসলে একটা জিনিস বুঝলাম, এই যে স্বাস্থ্য জিনিসটা কি আসলে কি বলে না, স্বাস্থ্যই সকল সুখের মূল। আসলে শরীর স্বাস্থ্য মানে মন, সবকিছু কিন্তু ভালো থাকে। তাহলে এই হেলথ সেক্টরে যাওয়ার পর আমি মানুষের অ্যাটিটিউডটা বুঝলাম। একটা মেডিকেলে গেলে মানুষের অ্যাটিটিউডটা কেমন হয়, আসলে তার মধ্যে কিরকম একটা দুশ্চিন্তা কাজ করে। এই সমস্ত বিষয়গুলো আমি হেলথ সেক্টর থেকে আসলে অর্জন করেছি। ওখানে গিয়ে আসলে আসলে মানবের সেবা যেটা বলে, মানব সেবা করার একটা সুবিধা কিন্তু, অপরচুনিটি কিন্তু তৈরি হয় কিন্তু হেলথ সেক্টরে। দেন ওখান থেকে আমি চলে আসি ব্যাংকিং সেক্টরে। এখন ব্যাংকিং সেক্টরে আসার পরে আসলে মূলত আর্থিক খাত নিয়ে আমি কাজ করে যাচ্ছি। এবং এখনো পর্যন্ত আমি ব্যাংকিং সেক্টরের মধ্যে নিজেকে ইনভলভ করেছি। এই ব্যাংকিং সেক্টরের মধ্যে আমি আসলে আমার ক্যারিয়ারটা শুরু করি একজন ক্যাশ ক্যাডার হিসেবে। আমি ওখানে ক্যাশে কাজ করতাম। ক্যাশে কাজ করতে গেলে আসলে আমি প্রথমে যেটা দেখি সেটা হলো ক্যাশ সেকশনটা হচ্ছে একটা ব্যাংকের আসলে আয়নার মতো, দর্পণ। মানে যে কোনো মানুষ সবসময় ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে প্রথমে যায় কিন্তু অ্যাকাউন্ট খোলার পরে পরে কিন্তু ক্যাশে, ক্যাশ ডিপার্টমেন্টে লেনদেনটা করে তাদের। তো ক্যাশ ডিপার্টমেন্টও আমার অনেকগুলো সেগমেন্ট ঘোরা হয়, কালেকশন বুথ থেকে শুরু করে ওদের এখানে ইনচার্জের দায়িত্ব পালন করেছিলাম আমি। ভারপ্রাপ্ত ইনচার্জের দায়িত্ব পালন করেছিলাম কয়েকটি ব্রাঞ্চে। এরপরে আমি চলে গেলাম ক্লিয়ারিং সাইডে, যেটা আমরা যেটাকে বলি ক্লিয়ারিং, ইনওয়ার্ড আউটওয়ার্ড ক্লিয়ারিং। ওইখানেও আমি আমার অভিজ্ঞতাটা অর্জন করি। এবং সর্বশেষ আমি নিজেকে এখন বর্তমানে ফরেন ট্রেডে আছি। এই এলসি করার ক্ষেত্রে মূলত দেশের ইকোনমিক কন্ডিশন, দেশের বর্তমান বাজার ব্যবস্থা, দেশের বর্তমান প্রোডাক্টে কোনটা চাহিদা আছে, কোনগুলো ইম্পোর্ট করা যাবে, কোন রেটে করা যাবে, কোন কোন দেশের সাথে আমরা ব্যবসা করতে পারবো, কোন কোন দেশের সাথে ব্যবসা করার ক্ষেত্রে বিভিন্ন কিছু ক্লজ আমাদের মেনটেন করা লাগে, এগুলো সম্পর্কে জানতে পেরেছি। আচ্ছা, বেসিক্যালি আপনার জার্নি থেকে যেটা জানতে পারলাম, ভাইয়া আমার মতো কমার্স ব্যাকগ্রাউন্ডের। আর বেসিক্যালি আপনি হচ্ছেন মানে আপনার কমিউনিকেশন স্কিলটাকে কাজে লাগিয়েছেন। আর জি জি। মোটামুটি ভালো রেজাল্ট করার পরে জব সেক্টরে আসা বা এটা নিয়ে এটা বিভিন্ন বেসিক্যালি রিসার্চ জানা। বেসিক্যালি কমিউনিকেশন সেক্টরটা আসলে হয়ে যায় কিভাবে, এটা তো মানুষের জন্মগতভাবে অর্জন করে না। আমি যখন অনেক রকমের মানুষের সাথে মিশবো, অনেক রকম মানুষের সাথে আমি টোনটা সম্পর্কে জানতে পারবো। যখন জানতে পারবো তখন আমরা বুঝতে পারি কি আসলে কার সাথে কিভাবে কথা বলতে হবে, কোন জায়গায় কি কথা বলতে হবে, কোন জায়গায় কি কথা বলতে হবে না। এই সমস্ত বিষয়গুলো কিন্তু আসলে তৈরি হয়ে যায়। অবশ্যই। এখন ভাইয়া তাহলে আমাদের কোয়েশ্চেন আনসার পর্বে চলে আসি। যদি জি কোয়েশ্চেন জি। আনসার পর্বে আসতে হয় তাহলে মানে যেটা আমাদের আজকের টপিকের মেইন
পার্ট, যেটা মানে জব মার্কেট কেন আমাদেরকে ইগনোর করছে, বা এটার জন্য বুঝতে গেলে আমাদের আসলে অনেকগুলো পারপাসলি দেখতে হবে। সবার আগে এই কোয়েশ্চেনটা আমাদের মাথায় আসে যে বর্তমান জব মার্কেটটা কি আদৌ আগের মতো আছে না পাল্টে গেছে? মানে যদি বর্তমানে জব মার্কেটটাকে আপনার মূল্যায়ন করতে হয়, তাহলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? একটু যদি ব্রিফলি বলতেন আমার আসলে অডিয়েন্সের উদ্দেশ্যে। বর্তমানে জব মার্কেট যেটা আছে, এটা হচ্ছে বলতে গেলে টু মাচ কম্পিটিটিভ। এখানে আসলে স্কিলের কোনো বিকল্প নেই। আমরা যারা ব্যাংকে চাকরি করি, আমরা যে বলি আমরা অনেক স্কিলফুল, আসলে কিন্তু তা না। তাহলে জব মার্কেট ক্ষেত্রে নিজেদের কিছু ইন্ডিভিজুয়াল স্কিল অবশ্যই গঠন করতে হবে। যেটা আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের আসলে কমিউনিকেশন স্কিলটা খুবই দুর্বল। আমরা কিন্তু ফ্লুয়েন্টলি কিন্তু কেউ ইংলিশে কমিউনিকেশন করতে পারি না, যার জন্য বিভিন্ন এমএনসি গুলোতে আমরা কিন্তু প্রপারলি ভাবে কি জায়গা করে নিতে পারি না। তার উপর হচ্ছে আমাদের যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো আছে, ওনারা অবশ্যই ভালো পড়াচ্ছেন, ভালো মতো স্টুডেন্টদের দিচ্ছেন, যে জ্ঞান অর্জন করতে পারছে, কিন্তু স্টুডেন্টরা সবাই পড়াশোনা করে, কিন্তু কমিউনিকেশন স্কিলে ঘাটতি বা কিছু প্রপার স্কিল দরকার হয়, যেমন প্রেজেন্টেশন স্কিল থাকে, কমিউনিকেশন স্কিল থাকে, লিডারশিপ স্কিল থাকে। এই ধরনের বেশ কিছু স্কিলগুলোর কারণে আমরা আসলে আমাদের প্রপার জায়গায় কিন্তু যেতে পারছি না। আর বর্তমানে শুধু পাশ করে সার্টিফিকেট পেলেই যে আমার যে ভালো জায়গায় জব হবে, সেটার কোনো কিন্তু নিশ্চয়তা নেই। কেউ কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। আদার্স আর একটা বিষয় একটা বলে, এমন এক্সপিরিয়েন্সের বিষয়টাও বলে। এক্ষেত্রে আসলে আমি যেটা দেখি ঢাকার ক্ষেত্রে, যেহেতু আমি ঢাকা যেহেতু জব করছি, এখানে আমি যতটুকু দেখি সেটা হচ্ছে কি, ছেলেমেয়েরা ঢাকার ওরা কি করে পড়াশোনার যে লাস্ট ইয়ার বা পড়াশোনার শেষের দিকে করে, তারা বেশ কিছু কিন্তু কোর্স করে ফেলে। যেটা আমরা চিন্তা করি আমরা পড়াশোনা শেষ করার পরে করব, আসলে গ্রাজুয়েশন করার পরে কোনো কোর্স বা কোনো কিছু করার মতো আসলে মেন্টালিটি থাকে না। যেটা বলে না, একটা ভালো একটা যদি আমি গাছ থেকে যদি আমি ফল যদি পেতে চাই, ওই গাছের বীজটা কিন্তু আমার অনেক আগে রোপণ করতে হবে। এটা অবশ্যই। আমার গ্রাজুয়েশনে থাকা অবস্থায় কিন্তু এই বীজটা আমার বপন করতে হবে, যাতে করে আমি যে পাশ করে যখন বের হবো, ওটা যে আমি যে একটা ভালো চাকরি চাচ্ছি, ভালো একটা লাইফ স্টাইল চাচ্ছি, তখন আমি এটা সফলটা কি অর্জন করতে পারবো। এক্ষেত্রে আসলে স্কিলের কোনো বিকল্প নেই। বাট আমি যেটা ফিল করি, আমারও যেখানে একসময় দুর্বলতা ছিল, এখনো যে পুরোপুরি কাটিয়ে উঠতে পেরেছে তা না, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিলটা। প্রপার কমিউনিকেশন স্কিল এবং প্রপার কিছু গাইডলাইন। যেমন আমরা এখানে এখন তো অনেকগুলো আছে, অনেকে যেমন লিডারশিপ কোর্স করায়, প্রেজেন্টেশন স্কিল করায়। কালকে দেখলাম মিডিয়া মাইন্ড না কি একটা আছে, ওটা মনে হয় করছে সবাইকে, যারা রিপ্রেজেন্ট যারা করে নিউজ, তো তাদের মনে ট্রেনিং করছে, তার এক্ষেত্রে মনে হয় প্রেজেন্টেশন, তারপর কমিউনিকেশন সবগুলো মনে শিখাচ্ছে। এই ধরনের কাজগুলো আসলে আমাদের ভার্সিটি থাকতেই আসলে অর্জন করে নিতে হবে। জি, যেমন অবশ্যই। আইএলটিএস করতে পারে অনেকে, এগুলো কিন্তু আসলে খুব কাজে লাগে। আইএলটিএসটা যদি ইউনিভার্সিটি থাকতে যদি করে ফেলতে পারে, এটা কিন্তু আসলে সাপোর্ট দেয়। হয় পাশ করার পর আমি দেশের বাইরে চলে যেতে পারলাম, নতবা আমি কমিউনিকেশন স্কিলটা কাজে লাগিয়ে বিভিন্ন এনজিও, এমএনসি, ওইখানে নিজের একটা ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবো। Sure. তাহলে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া, অনেকে মনে করেন যে চাকরি নেই, এবার অনেক কোম্পানি বলে যে যোগ্য প্রার্থী পাওয়া যাচ্ছে না। এই গ্যাপটি কেন তৈরি হচ্ছে? আসলে যোগ্য প্রার্থী পাওয়া যাচ্ছে না, এটা আসলে এটা আমি একটু এই ক্ষেত্রে একটু মাঝে মধ্যে একটু দ্বিমত পোষণ করি। কেন দ্বিমত পোষণ করি? সেটা হচ্ছে, যোগ্য প্রার্থী পাওয়া যাচ্ছে না কথাটা যেমন সত্য, এখন একটা প্রার্থীকে যোগ্য করে নেওয়াটাও কিন্তু কি কিছু প্রতিষ্ঠানের ট্রেনিং এর বা আওতার মধ্যে পড়ে। অনেক সময় অনেক প্রতিষ্ঠানগুলো ভালো রেজাল্টও চায়, আবার এক্সপিরিয়েন্সও চায়। আসলে একজন স্টুডেন্টের পক্ষে ভালো রেজাল্ট করতে হলে পড়াশোনায় কিন্তু সময় দিতে হয়, কারণ আদার্স কিন্তু কাজগুলো করার কিন্তু সুযোগ থাকে না। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে, অনেক সময় আমাদের প্রতিষ্ঠানগুলো খুব কম স্যালারি প্রোভাইড করে থাকে। যেমন 15,000 টাকা স্যালারি দেয় কিছু কিছু প্রতিষ্ঠান আছে, বা 17,000, 18,000 বা 20,000। আসলে এটা দিয়ে আপনি কখনো ভালো ছেলে, ভালো একটা কিন্তু পাবেন না। আপনি এক্সাম ক্রাইটেরিয়াটা চেঞ্জ করেন, অ্যানালিটিক্যাল এবিলিটিটা বাড়ান, এবং এই ক্ষেত্রে আপনি আমাদের এডুকেশন মিনিস্ট্রির সাথে বসেন, কিভাবে করলে প্রপারলি এডুকেটেড বা প্রপারলি যোগ্য প্রার্থী বের হবে ভার্সিটি গুলা থেকে। ওভাবে আসলে চিন্তা করলে মোটামুটি কি এই খরাটা আসলে কি দূর হবে আর কি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের স্টুডেন্টদের পক্ষ নেওয়ার জন্য বেসিক্যালি। কারণ হ্যাঁ, অনেকেই গ্রাউন্ডিং লেভেল থেকে জিনিসগুলো ভাবে না যে হয়তো স্টুডেন্টটাকে আমরা স্কিলও চাচ্ছি, একসাথে আমরা অভিজ্ঞতাও চাচ্ছি, তার সাথে আমরা চাচ্ছি কি সম্ভব না, মানে কমিউনিকেশন থাকুক। একজন তার সব দিকে এক্সপার্ট হতে পারে না। যদি সব আর দিকে কেউ এক্সপার্ট হতে পারে না। হ্যাঁ, যদি কেউ আপনারা চানও যে একজন শিক্ষার্থী মানে সবগুলোতে পারফেক্ট হবে, তাহলে তাকে ট্রেনিং দিয়ে নিন, কিন্তু এই সময়টা কেউ ইনভেস্ট করতে চায় না। এটাই হচ্ছে কোম্পানিজ গুলোর ইনভেস্ট মেইন। করতে চায় না, কারণ আমাদের একটু দোষ আছে। আমরা যখন এক জায়গায় ছিলাম 1 বছর 6 মাস থাকি,
যখন একটু ট্রেনিং অর্জন করি আমরা কিন্তু সুইচ করে ফেলি, কিন্তু এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। এখন আমি যদি সুযোগ পাই, আমি আমার ব্যাংকে আমি 5 বছর আছে, এখন আমি সুযোগ পাই আমি অন্য জায়গায় চলে গেলাম, এটাও কিন্তু অনেক সময় হয়। সেক্ষেত্রে আসলে একটা আমাদের এই যে বলি না আমরা জব সুইচের প্রবণতাটা, এটি একটু আমাদের একটু কমাতে হবে। আসলে এক এক জায়গায় এক এক রকমের জন্য সার্ভিস বেনিফিট গুলো ভালো। আসলে সবাই তো আসলে এক রকমের তো ব্যবসা করতে পারে না, কারণ কোম্পানির দোষ দিয়ে কিন্তু লাভ নেই, বা অর্গানাইজেশন গুলো দোষ দিয়ে কিন্তু লাভ নেই আসলে। আসলে আমাদেরও কিছুটাই আছে। এক্ষেত্রে আসলে করতে পারি আমরা একটা ডিট করতে পারি, আপনি 2 বছর আমাকে এই সার্ভিসটা দিবেন, বা 3 বছর আমার সাথে একটা কন্ট্রাক্ট আছে, যেটা আমাদের সাথে ব্যাংক অনেক সময় করে। বুঝতে পেরেছেন? এভাবে যদি করে মোটামুটি তাও কিন্তু কাভার হয় আর কি। তাহলে একটা জিনিস বুঝতে পারলাম যে দুইজনের মধ্যে গ্যাপ হওয়ার মেইন কারণটা আমরা বলতে পারি ট্রাস্ট বিল্ডিং এর অভাব। মানে একজনের সাথে আরেকজন বেশি থাকার কারণে কেউ কারোর উপর রিলাই করতে পারতেছে না। তো তার মানে আপনি বলতে চাচ্ছেন যে কন্ট্রাক্ট হওয়া উচিত, যাই হোক লিখিত হোক, যাতে দুইজনই দুইজনের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ থাকবে যে আমি সময় দিব আর আমি তোমাকে দিব, তো আমি তোমাকে তার বদলে মানে কাজটা করে দিব। তো হ্যাঁ, এটার ফলে একটা কিন্তু ক্রিয়েট হতে পারে। এটা খুবই ভালো একটা মানে অ্যাডভাইস ছিল। যদি আমাকেও কেউ জিজ্ঞেস করে তাহলে পরবর্তী থেকে আমিও এটা ইউজ করতে পারবো। থ্যাংক এটাই ইউ সো তো মাচ। স্বাভাবিক, কারণ আমার নিজের প্রতিষ্ঠান হলে আমি কি করতাম, আর আমার তো প্রতিষ্ঠানটা চালাতে হবে। অবভিয়াসলি। যদি আমরা তাহলে আর একটু সামনে এগিয়ে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে একটি ভালো সিভি থাকা সত্ত্বেও অনেকে ইন্টারভিউ কল আসে না। এর পিছনে সাধারণ কারণগুলো কি? আসলে এটা হতে পারে, যদি এটা অন্যভাবে না নেন, লাইভে বলছি এটা আমি জানি না কি, অনেক সময় আমাদের প্রতিষ্ঠানগুলো থেকে কিছু ভার্সিটিতে সিলেক্টেড থাকে, কারণ প্রতিষ্ঠানগুলো তো আসলে জানে কোথায় কি হয় কোথায় কি না হয়। হ্যাঁ, হুম। আর আমাদের বাংলাদেশে তো এখন তো অনেকগুলো ইউনিভার্সিটি, তাই না? তাহলে ইউনিভার্সিটির আসলে সবথেকে একটা, এত ইউনিভার্সিটি উদ্বোধন করার চেয়ে ইউনিভার্সিটি আসলে কোয়ালিটিটা এনশিওর করাটা উচিত। হ্যাঁ, অবশ্যই। তাহলে এক্ষেত্রে এখন বলতে পারেন যে সিভিতে কিভাবে ভেরি করছে। আসলে মনে করেন আমি চাচ্ছি ইংলিশ ব্যাকগ্রাউন্ডের, হ্যাঁ, কিন্তু আমি বাংলা মিডিয়াম থেকে পাশ করার পরেও আমার ইংলিশ কমিউনিকেশন আছে। ওই যে একটা বলে না, ওই যে একটা বইয়ের মোড়ক দেখে বইটাকে বিচার বিচার না করতে, অনেক সময় ওভাবে কিন্তু জাজমেন্ট করে ফেলে, ব্যাপারটা থাকে ওইরকম। আবার অনেকে থাকে তাদের অনেক স্কিল আছে, তারা অনেক কাজ জানে, কিন্তু তাদের স্কিল বা কাজের বিষয়টা তারা তাদের সিভির মধ্যে ভালো মতো ফুটিয়ে তুলতে পারছে না, এটাও একটা বিষয় থাকে। তারপরে অনেক সময় এটাও হতে পারে, সেটা হচ্ছে অনেক সময় অনেকে কাভার লেটার চায়, কাভার লেটারও অনেক সময় আমাদের স্টুডেন্ট গুলো এখনো কিন্তু কি ওভাবে কিন্তু পরিপক্কভাবে কাভার লেটার তৈরি করতে পারে না। আর একটা হতে পারে আমরা এগুলো গদবাঁধা ফরম্যাটের উপরে অনেক সময় সিভিটাকে বিল্ড করে ফেলি, এই জন্য হতে পারে অনেক সময় তারা কি ইন্টারভিউ সেশনে কি ঠিক মতো ডাক পাচ্ছে না। তারপর জি। অনেক সময় হতে পারে আমার ক্রাইটেরিয়া হচ্ছে এরকম, বাট আমার ক্রাইটেরিয়া তার চেয়ে বেশি আছে, ওই জায়গায় আমরা অ্যাপ্লাই করে ফেলি, তখন তারা অবশ্যই বুঝে নেয় কি এটা ওভার কোয়ালিফাইড, সে তো আমার এই প্রতিষ্ঠানে থাকতে পারবে না, থাকবে না, ঢুকবে বা এক্সপিরিয়েন্স দিয়ে চলে যাবে। অনেক সময় থাকতে পারে যারা যে ক্রাইটেরিয়া বা যে গ্রেড চাচ্ছে ওখান থেকে কম আছে, ওগুলোকে তারা অনেক সময় অ্যাকসেপ্ট করে না। এই সমস্ত বিভিন্ন আসলে কারণ থাকলেও থাকতে পারে, যেটা আমি ওখানে এইচআর পার্সপেক্টিভে কাজ করি নাই, তাও এই ক্ষেত্রে আমার কোনো অভিজ্ঞতা থাকবে না। তারপর নিজে অনেক জায়গায় সিভি ফেলেছি, প্রায় 20টার অধিক প্রতিষ্ঠান ইন্টারভিউ দিয়েছি, সেজন্য বলতে পারবো হতে পারে এই কারণগুলা। আচ্ছা, তাহলে এটিএস রিলেটেড মানে ওই কোয়েশ্চেনের দিকে আমরা না যাই, তাহলে যদি পরের কোয়েশ্চেন করতে হয় তাহলে মানে এটা জানতে চাইবো যে একই সিভি সব চাকরিতে ব্যবহার করাটা মানে ঠিক কত বড় ভুল? আসলে একই সিভি সব চাকরির আসলে ব্যবহার করাটা আসলে উচিত নয়। আর আমরা আসলে অনেক সময় এই কাজটা ভুলটা আমরা বারবারই করে থাকি, কিন্তু বেসিক্যালি আমি যেটা বলবো, যারা এক্সপিরিয়েন্সড তাদের ক্ষেত্রে বলবো আসলে তাদের এক্সপিরিয়েন্সটা যে জায়গায় আসলে কাজে লাগবে ঠিক সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করাটাই হচ্ছে কি বুদ্ধিমানের কাজ। যেমন আমি জি। যদি ব্যাংকিং সেক্টরে আমার 5 বছর 5.5 বছর অভিজ্ঞতা আছে, এখন আমি এটা দিয়ে যদি কোনো এইচআর এ অ্যাপ্লাই করি তাহলে তো হবে না, আমার ব্যাংকের রিলেটেড বা কোনো আর্থিক প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করতে হবে, যেটাতে তারা কি করবে, আমাকে অ্যাকসেপ্ট করবে। হ্যাঁ, আমার এটার সিভিটা দিয়ে আমি যদি কল সেন্টারে আবেদন করি বা অন্য আরেকটা প্রতিষ্ঠানে আবেদন করি, যেটা আমার সাথে গার্মেন্টস রিলেটেড প্রতিষ্ঠানে আবেদন করি মার্চেন্ডাইজিং এ, ওটাতে কিন্তু এটা কাজে লাগবে না। হ্যাঁ, গার্মেন্টস এর যদি কোনো ফরেন ট্রেড বা এলসি রিলেটেড কোনো কাজ হয়, ওই ক্ষেত্রে আমারটা কি অ্যাকসেপ্টেবল হতে পারে। তো সেই অনুযায়ী আসলে সিভিটা অ্যাপ্লাই করাটা উচিত। এবং আরেকটা যেটা বলতে যাচ্ছেন এক সিভি সব জায়গায় ব্যবহার করা মানে, অনেক সময় এক্ষেত্রে হয় কি
আমাদের বিডি জবসে দেখবেন আমাদের পোর্টালে কিন্তু লেখা থাকে কিন্তু কোন কোন কারিকুলাম আপনি ইন্টারেস্টেড বা কি কি ধরনের আমরা কাজ করতে চাই। ওই ক্ষেত্রে সিভিটা একটু বড় হলেও যে সিভিটাকে রেডি করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তাহলে এতক্ষণ আমরা স্কিলস নিয়ে কথা বলছিলাম, তো যদি জবের ক্ষেত্রে আসি তাহলে নেক্সট সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস স্কিলের পরে সেটা আসলে হচ্ছে ইন্টারভিউস, রাইট? সো এখন যদি আমরা ইন্টারভিউ রিলেটেড কোয়েশ্চেন্স এ যাই, তাহলে আমার অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু কোয়েশ্চেন্স এ যদি আনসার করতেন, লাইক ইন্টারভিউতে সবচেয়ে বেশি কোন ভুলগুলো প্রার্থীরা করে থাকে? সেটা হতে পারে যে কনফিডেন্সের অভাব। Confidence. ইন্টারভিউতে সবসময় হতে চায় ওরা আসলে যে প্রার্থী আবেদন করতে আসছে সে আসলে কতটুকু কনফিডেন্ট, সে আমার প্রতিষ্ঠান সম্পর্কে কতটুকু জানে, সে তার বেসিক নলেজটা তার কতটুকু আছে। কারণ ইন্টারভিউতে অবশ্যই আমরা সাবজেক্ট রিলেটেড, যেহেতু আপনাকে শর্ট লিস্টেড করেছে, আমরা সাবজেক্ট রিলেটেড কোনো যে প্রফেসর বা স্যার বা কোনো এক্সপার্টাইজ থাকবে, উনি আপনাকে কিন্তু কথা জিজ্ঞেস করবে বা আপনার সাবজেক্ট রিলেটেড কিন্তু অনেক কিছু কিন্তু জানতে চাইবে, বা অনেক টেকনিক্যাল বা আপনার কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, বা কোনো একটা আপনাকে টিডিপি রিলেটেড কোনো একটা কোশ্চেন বা কোনো একটা সিচুয়েশন বলতে পারে, ওটাতে আপনি সমাধান কি করবেন। এক্ষেত্রে আসলে দুইটা জিনিস সবচেয়ে বেশি কাজে লাগে, একটা হচ্ছে কনফিডেন্স, দুইটা হচ্ছে নলেজ। দ্যাটস গ্রেট। তাহলে একটা জিনিস জানতে চাইবো, যেহেতু কনফিডেন্স আমাদের মেইন ফ্যাক্টর, বাট অনেক প্রার্থীকে তো দেখি আমরা যে মাঝে মাঝে কনফিডেন্সের জায়গায় একটু ওভার কনফিডেন্ট হয়ে যেতে। তাহলে আমি বলতে চাইবো যে প্রার্থীরা কনফিডেন্স আর ওভার কনফিডেন্সের মধ্যে ডিফারেন্সিয়েট কেমনে করবে, লাইক কোন ট্রেডস গুলো কনফিডেন্স আর কোন ট্রেডস গুলো ওভার কনফিডেন্সের রেড ফ্ল্যাগ, আসলে একটু যদি। মূলত একটা বিষয় হচ্ছে কি, ইন্টারভিউ সেশনে আমি যেটাকে দেখি, যদি আমি ভুল বলি, ভুলটাও যদি আমি কনফিডেন্সের সাথে বলি, তাহলে ওটা কিন্তু একভাবে দেখে, হ্যাঁ সে না জানতে পারে বাট সে কি মোটামুটি চেষ্টা করেছে এটা দাঁড় করানোর জন্য। আর ওভার কনফিডেন্স হচ্ছে কি, আমাকে যা জানতে চেয়েছে তা বলাটাই হচ্ছে কি বুদ্ধিমানের কাজ। একবারে আসলে কোনো কিছু করাটা কিন্তু উচিত না, ইন্টারভিউ সেশন হোক আর যে কোনো জায়গায় হোক, মানে একটা লিমিট থাকে। হ্যাঁ আমি যতটুকু জানি অতটুকু বলতে আমি একটা এক্সাম্পল দিতে পারি, বেশি হলে এর বেশি বলা মানে কি, তখন একটু যারা আমাদের টিচার থাকে, বোর্ড মেম্বার যারা থাকে, তারা একটু ইয়া হয়, ডিসঅ্যাপয়েন্ট হয় যে এটা অনেক বেশি কথা বলছে না, ব্যাপারটা এরকম। হ্যাঁ, তার মানে এটা বুঝতে পারলাম যে না জানলেও বলতে হবে, মানে কনফিডেন্সের সাথে উত্তর দিয়ে দিতে হবে, তাহলে হচ্ছে। দিতে হবে, হ্যাঁ আমি জানি না বা আমি ভুল হয়েছে, বা স্যার আমি সরি আমি বুঝতে পারি নাই, এই রিলেটেড আমি আরেকটা কোশ্চেন করলে ভালো হতো। যেটা আছে সত্য সত্য, সবাই সত্যটা সবাইকে প্রায়োরিটি দেয়, আর ভুল হতেই তার পারে মানে মানুষের। হ্যাঁ, কি পয়েন্ট হলো বি অনেস্ট, যাই হয়ে যায় জাস্ট বি অনেস্ট। কারণ আমি একবার ইন্টারভিউতে আসলে আমি একটা জিনিস জানতাম না কিন্তু আমতা আমতা করেছিলাম, তো একজন বললো না এরকম করলে হবে না, আপনি কি পড়াশোনা করে আসেন নাই। আসলে আমার ক্লিয়ার ছিল না কনসেপ্টটা, ঠিক সেম রুলস আমি আরেক জায়গায় ফলো করলাম, আমি জানি না কিন্তু আমি লজিকে অনুযায়ী সেটা বললাম, হ্যাঁ, আমার উত্তরটা ভুল হয়েছিল পরে দিয়ে, কিন্তু বোর্ড মেম্বার কিন্তু আমাকে এটা বলে, তা হাসতেছিল উনি, তার উত্তরটা আসলে এরকম হওয়াটা উচিত ছিল, বাট ওই চাকরিটা আমার হয়েছিল ওটা ভুল উত্তর দেওয়ার পরে, ভুল উত্তর দিয়েছে। যাক, ভালোই। উত্তরটা তো বাবা ভুল দিয়েছে, হ্যাঁ স্যার ওই ভুল দিয়েছিলাম, ও স্যার সরি মিস্টেক হয়ে গেছে, ব্যাপারটা ছিল এরকম, আসলে আমি বুঝি নাই, মানে উত্তর যেটা ছিল তার উল্টা প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছিলাম আমি। আচ্ছা, ইন্টারভিউতে সবচেয়ে কমন কোয়েশ্চেন যেটা আমরা পাই সেটা হচ্ছে আম, নিজের সম্পর্কে কিছু ইন্ট্রোডিউস বলুন। ইউরসেলফ। উত্তরটা আমরা ঠিক ইন্ট্রোডিউস কিভাবে দিতে ইউরসেলফ, যেমন এটা কিন্তু আজকে আমাকে জিজ্ঞেস করেছে ইন্ট্রোডিউস ইউরসেলফটা, এই যে আমি যেখানে ইয়াতে আসলাম, হ্যাঁ, তো এটাতে আমি কিন্তু দেখেন ব্রড কিন্তু কিছু বলি নাই, কিন্তু যখন ইন্টারভিউ সেশনে যখন যাবেন তখন অবশ্যই এটাকে ব্রড করে ঠিক মতো বলতে বলবো? হবে। এটা আসলে সবার আগে উচিত রেডি করে রাখা একটা, আমি নিজের সম্পর্কে কি কি বলবো। এক্ষেত্রে বেসিক্যালি আমি সবসময় একটা জিনিস প্রেফার করে, স্কুল কলেজ প্রতিষ্ঠানের পরে আপনি কি কি কাজ করেছেন ইউনিভার্সিটিতে, আপনি যখন অনেক প্রেজেন্টেশন করেছেন, রিসার্চ করেছেন, অনেক জায়গায় ভিজিট করেছেন, এই সমস্ত বিষয়গুলো আপনি হাইলাইট করবেন, যেটা আসলে একজন বোর্ড মেম্বারদের থেকে আপনাকে বাছাই করতে যেন সুবিধা হয়। বাবার নাম, মার নাম, বাড়ি, এখানে তো কিছু দরকার আসলে আমার মনে হয় পড়া না। আমি সবসময় প্রেফার করি আপনি কি কি কাজ করেছেন, কি কি কাজ জানেন, আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন, আসলে কোথা থেকে বিলং করছেন, এই সমস্ত কাজগুলো তুলে নেওয়াটা সবচেয়ে ভালো। কারণ ওরা কিন্তু আপনাকে 5-7 মিনিট 10 মিনিট সময় দিবে না, জাস্ট এটা শুনে কিন্তু 2 থেকে 2.5 মিনিট ইন্ট্রোডিউস ইউরসেলফটা, এরপর কিন্তু স্টপ করে দেয়। সেই জন্য আমার মতে এই প্রথমের মধ্যে নিজের স্কিল গুলা, নিজের পড়াশোনার ক্যাটাগরি কোথা থেকে পাস করেছে, এগুলাকে জোর দেওয়াটাই সবচেয়ে ভালো।
তাহলে নেক্সট কোয়েশ্চেন, মানে সবচেয়ে বেশি কনফিউজ যেটা হয়ে যায় মানে শিক্ষার্থীরা, সেটা হচ্ছে যে মানে যখন জিজ্ঞেস করা হয় একজন ফ্রেশারকে যে আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদেরকে নিয়ে তখন বলেন, তখন একটা ফ্রেশারের কি কি কোয়েশ্চেন করা উচিত? আসলে এক্ষেত্রে এটা একটা খুব কমপ্লিকেটেড কোয়েশ্চেন। এখানে যেমন অনেকে বলে স্যালারি রেঞ্জের বিষয়টা কিন্তু জিজ্ঞেস করতে মানা করে। অনেক আমি ইউটিউবে বা ভিডিওতে দেখি অনেকে বলে স্যালারি কত দিব বা আমার ট্রান্সফারটা কোথায় হবে, এই ধরনের জিজ্ঞেসগুলো আসলে করতে মানা করে, মানে একটা নেগেটিভ হিসাবে নেয়। তো ক্ষেত্রে একজন ইন্টারভিউ জিজ্ঞেস করতে পারে বা বলতে পারে আমি আপনাদের প্রথমে জেনেছি এই কাজ আছে, আমি আপনাদের ক্যারিয়ারে এগুলো করতে চাই। মানে ওদের পক্ষে আসলে একটা পজিটিভ আনসার দেওয়াটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। তার বলতে মানে পারে আমি কোয়েশ্চেন আপনাদের এখানে আছি, আপনাদের ওদের ফেভার। অগ্রগতির সাথে আমিও অংশীদার হতে চাই। হ্যাঁ, জি। কারণ ওদের যে পলিসি আছে সেই অনুযায়ী আমাকে স্যালারি দিবে। আপনি মনে করেন যেখানে 20,000 টাকা স্যালারি, আমরা 70,000 স্যালারি বললে তো আপনাকে দিবে না, কারণ ওটা একটা ক্রাইটেরিয়া আছে, তাই অবভিয়াসলি। না? সেক্ষেত্রে ওদের ফেভারে কথা বলে ভালো, আপনাদের উন্নয়নে আমি অংশীদার হতে চাই, আপনাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমিও নিশ্চিতভাবে কাজ করতে চাই, যদি অপরচুনিটি পাই সেই অনুযায়ী আমি কাজ করে নেব। আর যদি আপনার যদি কোনো মেজর যদি ইস্যু থাকে ওইটা আপনি বলতে পারেন, আমার ফ্যামিলি এরকম থাকি, বাট আমার জন্য আমার প্রিফার্ড লোকেশনে কি ট্রান্সফার করলে ভালো হয়। আসলে সচরাচর আমি আসলে এরকম কোশ্চেন কখনো পাইনি। আচ্ছা। আম, তাহলে আমরা একটু মাইন্ডসেট রিলেটেড কোয়েশ্চেন্সে যাই। নেক্সট কোয়েশ্চেন, যে বারবার মানে রিজেকশন হওয়ার পর একজন শিক্ষার্থীর আত্মবিশ্বাস যখন কমে যায়, এই পরিস্থিতি কিভাবে সামলানো উচিত? আসলে সেক্ষেত্রে কোনো সুযোগ আত্মবিশ্বাস কমে, সবারই কমে, কিন্তু সেক্ষেত্রে আমি সবসময় একটা কথা বলি, নিজের দুর্বলতাটা আসলে খুঁজে বের করা। আসলে আমি কি জন্য রিজেক্ট হচ্ছি, কি কারণে আমার এই রিজেকশনটা বারবার বারবার আসছে, আমার কোথায় গিয়ে ডেভেলপ করতে হবে, বা আমি যেখানে যেখানে ইন্টারভিউ দিয়েছি এটাতে আমি কি জন্য রিজেক্ট হই নাই, কি কারণে অ্যাকচুয়ালি আমাকে বাদ দিতে পারে। মানে একটা কথা বলে না, নিজের কৃত কাজের অনুধাবন করা। যেমন আজকে আমি যে কাজটা করছি এটা আমি সঠিক মনে করে কিন্তু করি, বাট 1 ঘন্টা পর বা 2 ঘন্টা পর যখন আমি চিন্তা করবো তাহলে তো আজকে আমার এই পডকাস্টে কথাটা বলাটা উচিত হয়নি, নিজের মধ্যে রিগ্রেট হিসেবে কাজ করবে। বাট বর্তমানে আমি সঠিক মনে করে কিন্তু বলছি। তাহলে এই ধরনের রিগ্রেট গুলো থেকে যদি আমাদের বের হতে হয়, তাহলে মূলত আসলে নিজের আসলে স্কিল, নিজের কাজ কর্ম যেগুলো আমি করে আছি নিয়ে একটু অনুধাবন করতে হবে। আর একটা জিনিস বুঝতে হবে, যেহেতু আমরা একটা ছোট একটা দেশে বসবাস করি, 18 কোটি মনে জনসংখ্যা, অনেক মানুষ বেকার বসে আছে। এখন একজন থেকে একজন কিন্তু কোয়ালিফাইড, কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে নিজেকে আসলে ডেভেলপ করতে হবে, আর ধৈর্য ধারণ করা ছাড়া আসলে আর কোনো অপরচুনিটি নেই। আমার মোটিভেশন হারানো যাবে না। না, আম, ভাইয়া নেক্সট স্টেপ আমাদের এটা হচ্ছে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং এর রিলেটেড যদি কোয়েশ্চেন করতে হয়, তাহলে আমার মোস্ট ইন্টারেস্টিং কোয়েশ্চেন যেটা আমি পার্সোনালিও জানতে চাই, সেটা হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এটি শক্তিশালী করা যায়? আসলে লিঙ্কডইন প্রোফাইলে আসলে নিজের প্রোফাইলটাকে খুব প্রপারলি ভাবে বিল্ড করতে হবে। আমি এক্ষেত্রে একটা জিনিস সাজেস্ট করে, যদি মনে হয় আমার প্রোফাইলটা আমার অসম্পূর্ণ লাগছে, বা যাদের প্রোফাইল খুব ভালো ওদের প্রোফাইলটা একটু দেখে একটু নিজেরটাকে একটু সাজাতে পারেন। আমি আচ্ছা। নকল করতে বলছি না বা কপি করতে বলছি না, নিজের প্রোফাইলটাকে একটু গুছাতে হবে। হ্যাঁ, আর লিঙ্কডইনের ক্ষেত্রে যেটা হচ্ছে কি, আসলে এখানে আসলে একটা কম্বিনেশন তৈরি করতে হবে। লিঙ্কডইন প্রোফাইলটা হচ্ছে বেসিক্যালি লিঙ্ক বিল্ড আপের একটা জায়গা। আমি যদি এখানে ফেসবুকে আমি যেভাবে সময় দিই সেভাবে আমি লিঙ্কডইনে সময় দিই, এখানকার 2 জন মানুষের সাথে কথা বলি, আমার স্কিলের ব্যাপারটা যদি আমরা তাকে জানাই, তাহলে এক্ষেত্রে মোটামুটি মনে করি একটা লিঙ্কটা তৈরি হয়, একটা সম্পর্ক তৈরি হয়। তখন সেক্ষেত্রে মূলত ওখান থেকে জবের একটা সুযোগ থাকে। তাও এখানে থাকে বেসিক্যালি আমার মনে হয়, যদি ভুল না বলি, স্কিল যারা এমপ্লয়ি ওদের জন্য সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম হচ্ছে লিঙ্কডইন। তাহলে আমাদের লাস্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট সেগমেন্ট, যেটা হচ্ছে ফিউচার, এটা নিয়ে আমরা কোয়েশ্চেন করতে যাচ্ছি। বেসিক্যালি বর্তমানের হট টপিক এআই। সো এআই এর কারণে কোন স্কিল গুলো আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে আপনি মনে করেন? এর জন্য বেসিক্যালি আমাদের কম্পিউটার রিলেটেড যে সমস্ত স্কিল গুলো আছে, আমরা যেগুলো আসলে যে কাজগুলো আমরা গতানুগতিক ভাবে করে থাকি, এগুলো সবগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু অটোমেটেড ওয়েতে চলে যাচ্ছে। যেমন যদি আমি বলি, আমি ব্যাংকিং সেক্টরে ক্যাশ, এখন বর্তমানে বলছে ক্যাশলেস সোসাইটি করতে যাচ্ছে, তাই না? সেক্ষেত্রে অবশ্যই আমাদের ব্যাংকের ক্ষেত্রে ক্যাশের আস্তে আস্তে প্রভাবটা কিন্তু কম হবে।
যেমন আমি যদি বলি, আমার রিসেন্টলি আমি আমার অনেক ক্লায়েন্টের কাছে দেখছি, ওরা ব্যাংকে এসে টাকা জমা দিয়ে আসছে এনপিএসবি আরটিজিএস, এটার মাধ্যমে টাকা জমা দিতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে। এই এনপিএসবি যেটা আছে সেটা কিন্তু আপনি মোবাইলে অ্যাপস এর মধ্যেই কিন্তু করতে পারতেছেন, আপনার কিন্তু ব্যাংকে যাওয়া লাগছে না। আরটিজিএসটা মোবাইল থেকে করা যায়, বাট অনেকে করে না, বা করে যারা মোটামুটি একটু অভিজ্ঞ। কিন্তু এনপিএসবিটা এখন দেখছি আমি সচরাচর কিন্তু ছোট থেকে বয়স্ক সবাই কিন্তু কি এটার মাধ্যমে কিন্তু তাদের ট্রানজেকশনটা কিন্তু করে থাকে। হ্যাঁ, তাহলে এই ধরনের কাজগুলো যখন আস্তে আস্তে যখন এআই রিলেটেড যখন হয়ে যাবে, এই যে ডাটা, যেমন ডাটা অ্যানালাইস এখন মনে হয় একটা কোর্স মনে হয় কিন্তু কি খুব জনপ্রিয়তা লাভ করছে কিন্তু। এখন কিন্তু আচ্ছা, ভার্সিটি গুলোতেও কিন্তু এটা কিন্তু পড়ানো হচ্ছে কিন্তু। আমাদের সময় কিন্তু পড়ানো হইতো না। হ্যাঁ, আমরা এমএস পড়তাম, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, এখন কিন্তু ওইটাও চলে আসছে। তো এআই বিষয়গুলো জানতে হলে অবশ্যই আমার একটু কম্পিউটার সম্পর্কে বেসিক কিছু সফটওয়্যারের কোর্স গুলা করে রাখাটা উচিত বলে মনে করি। আমি নিজেও করি না বটে, তারপর আমার নিজেরও করাটা উচিত। কারণ আসলে বর্তমান যুগের সাথে তাল মিলাতে হলে আপনার এগুলো আসলেই অবশ্যই জানতে হবে। টেকনিক্যাল তাহলে সেক্টর গুলো ঠিক আছে, বাট আমাদের যারা গদ বাঁধা যারা কাজ করি এই ক্ষেত্রে একটুটা পরিবর্তন আসবে। okay. আগামী 5 বছরে কোন ধরনের চাকরির চাহিদা সবচেয়ে বেশি বাড়ছে? আগামী 5 বছরে এটা তো খুব কমপ্লিকেটেড কোয়েশ্চেন বাংলাদেশের প্রেক্ষাপটে। আসলে সেই ক্ষেত্রে যদি আমি বলি, Good যদি question. আমি নিজের সাবজেক্টটাকে যদি বলি, মার্কেটিং, এটাকে আমি Okay. মোটামুটি একটা আগায় রাখবো, কারণ মার্কেটিং আমরা করতে হবে। এআই আসুক আর যেভাবে যা আসুক না কেন, না মার্কেটিং এর কাজটা করতে হবে, আমরা ফিজিক্যালি কমে গেলেও কিন্তু অনলাইন ভিত্তিক কিন্তু করতে হবে। এখন আপনি যদি চিন্তা করে দেখেন, আপনি যদি চিন্তা করেন আমি একটা মোবাইলের কাভার কিনবো, আমাদের ফেসবুক কিন্তু রিচ করতে হবে, দেখবেন ফেসবুক কিন্তু মোবাইলের কাভার রিলেটেড কি বিজ্ঞাপন গুলো আসতেছে। হ্যাঁ, আগে কিন্তু আমি বুঝতাম না, আগে প্রথমে চিন্তা করতাম পারফিউম লাগবে, কয়েকটা ব্র্যান্ডের ব্যাপারে আমি জানতাম। বাট যখন আমি চিন্তা পারফিউম কিনবো, দেখলাম অনেকগুলো সেগমেন্ট চলে আসছে কিন্তু আমার মোবাইলে, যারা পারফিউম গুলো অনলাইনে সেল করছে। ঠিক আছে, তাহলে এই মার্কেটিং এর অ্যাক্টিভিটিটা অবশ্যই থাকবে। তারপরে আমাদের ইঞ্জিনিয়ারিং এর যে সমস্ত সেক্টর গুলো আছে এগুলোর দাম অবশ্যই থাকবে, এগুলো আসলে কমার কোনো সুযোগ নাই। আর সবচেয়ে বেশি থাকবে সেটা হচ্ছে আমাদের ডাটা রিলেটেড কাজগুলা, কারণ আমাদের সবকিছুই ডাটা কিন্তু এখন কম্পিউটার ভিত্তিক। আমি যদি এখন যদি যদি আমি বলি, আমার এনআইডি কার্ড দিয়ে সার্চ করলে কিন্তু বের হয়ে যাবে আমার এনআইডি কার্ডটা দিয়ে আমার কোথায় কোথায় অ্যাকাউন্ট আছে। তার মানে ডাটা মাইনিং এর উপরে আসলে এই ধরনের সেক্টর গুলো ডিমান্ড ডে বাই ডে বৃদ্ধি পাবে বলে আমি মনে করি আর কি। টেকনিক্যাল সেক্টর গুলো আসলে ডে বাই ডে ডেভেলপ করবে এবং এগুলোর গুরুত্ব দিন দিন আরো বাড়বে। আচ্ছা। তাহলে আজকে আড্ডা দিতে দিতে প্রায় শেষ মুহূর্তে চলে আসলাম আজকের এপিসোডের। আচ্ছা, তাহলে আপনার সাথে আমরা একটা র্যাপিড ফায়ার রাউন্ড রাখতে যাচ্ছি। র্যাপিড ফায়ার কোয়েশ্চেন্স থাকবে, মানে আমি আপনাকে কোয়েশ্চেন্স করবো, দুইটা করে অপশন দিব, আপনি একটা সিলেক্ট করবেন, খুব ফাস্ট আনসার দিতে হবে, লাইক 3 সেকেন্ডের ভিতরে। ওকে, আমরা শুরু করি। জি। ফার্স্ট কোয়েশ্চেন, সিভি নাকি স্কিল? স্কিল। জিপিএ নাকি এক্সপিরিয়েন্স? দুইটাই, বোথ। লিঙ্কডইন নাকি ফেসবুক নেটওয়ার্কিং? লিঙ্কডইন। সরকারি চাকরি নাকি প্রাইভেট চাকরি? দ্যাটস আ কমপ্লিকেটেড কোয়েশ্চেন, অনেক বেশি কমপ্লিকেটেড কোয়েশ্চেন। যদি আপনি সিকিউরিটি চান 100%, তাহলে হচ্ছে সরকারি চাকরি, কেউ কোনো আমাকে বিরক্ত করবেন, আপনার মতো করে আপনি গতানুগতিক লাইফ লিড করবেন। আর যদি মনে করেন আপনার টাকা পয়সা লাগবে, আপনি স্ট্রাগল করবেন, তাহলে হচ্ছে বেসরকারি চাকরি। ওকে, হার্ড স্কিল নাকি সফট স্কিল? পাস, এটা আসলে এক্সাক্টলি আনসার দিতে পারবো না আমি। ওকে, এআই কি চাকরি কেড়ে নেবে নাকি নতুন সুযোগ তৈরি করবে? নতুন সুযোগ তৈরি হবে, কখনো কোনো দরজা বন্ধ হয় না, একটা দরজা বন্ধ হবে আর একটা খুলে যাবে। অনলাইন কোর্স নাকি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স? আসলে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যেটা আপনি হাতে কলমে শিখতে পারছেন, ওটা হচ্ছে খুব দরকার। আর হচ্ছে অনলাইন কোর্সের ক্ষেত্রে আমি গদবাদা থিওরিটিক্যাল জিনিস জানতে পারি, বাট আমি হচ্ছে প্র্যাকটিক্যাল কোর্সটাকে আমি প্রেফার করি। কারণ আমার মতে আমি অনলাইনে আসলে পড়াশোনা হয় না, এদিকে ডাকে ওদিকে ডাকে, এটা কাজ করি, এভাবে আসলে হয় না। যখন যেটা করে প্রপারলি করতে হলে প্র্যাকটিক্যাল।
সরি ফর দ্য গ্লিচ। যাই হোক, আমরা একদম শেষ শেষ সেশনে আমার অডিয়েন্সের উদ্দেশ্যে আপনি যদি টপ 5টা আপনার অ্যাডভাইস দিতেন যারা এখন থেকে ক্যারিয়ার নিয়ে কাজ শুরু করতে চায়। সবার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে নিজেকে প্রিপেয়ার করা। আসলে আপনি কি করতে চাচ্ছেন? আপনি কি দেশে থাকবেন নাকি দেশের বাইরে যাবেন? এই অনুযায়ী নিজেকে আগে মাইন্ড সেট করা। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার যে প্রপার যে পড়াশোনাটা আছে, যখন যে পড়াশোনা করছেন এটা প্রপারলি ভাবে করা। যদি আমি যে সাবজেক্ট নিয়ে পড়ান না কেন ওটা সম্পর্কে খুঁটিনাটি সকল ধরনের ধারণাটা অর্জন করা, মানে বেসিক কনসেপ্ট যেটাকে আমরা বলি, বেসিক ধারণাটা অর্জন করা। আর পড়াশোনার পাশাপাশি আদার্স স্কিল যেগুলো আছে, যেগুলো আপনাকে ইন ফিউচারে ভালো জায়গায় নিতে সাহায্য করবে। হ্যাঁ, যদি আপনি সরকারি চাকরি করেন ওটার কোচিংটা আপনি কি ভার্সিটি থাকতেই লাস্ট 1 ইয়ার থাকতে আপনি করে ফেলতে পারেন, কোচিংটা করেন। এরপর 1 বছর আপনি পড়াশোনা করলে মোটামুটি কি গভর্নমেন্ট জবের ক্ষেত্রে আপনি একটা ভালো একটা সফলতা পেতে পারেন। হ্যাঁ, আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যদি আপনি মনে করেন টিউশনি করছেন না, আপনি পার্ট টাইম তাহলে আপনি কি করতে পারেন, জব করতে পারেন। আর থার্ড ফিফথ যেটা কোয়েশ্চেন যেটা বলবো, যে জায়গায় ক্যারিয়ার করেন না কেন ওটা সে প্রপারলি যদি মন দিয়ে যদি ক্যারিয়ারটা যদি আপনি করেন তাহলে সেটা আপনাকে একসময় অনেক উপরে নিয়ে যাবে। মানে যখন যে কাজটা করবেন সেটা প্রপারলি করতে হবে এবং সময়ের কাজটা অবশ্যই সময়ে করতে হবে। ক্লোজিংয়ে আসলাম এবার। আজকের আলোচনায় আমরা জানলাম যে শুধু চাকরির জন্য আবেদন করলে হয় না, সঠিক স্কিল, আপগ্রেডেড সিভি, ইন্টারভিউ প্রস্তুতি, নেটওয়ার্কিং এবং ধারাবাহিকতার মানসিকতা রাখতে হবে এবং কন্টিনিউয়াসলি শিখে যেতে হবে। আজকে আমাদের সাথে এতক্ষণ আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য অত্যন্ত ধন্যবাদ ভাইয়া। আজকে আমার পার্সোনালি লাগলো যে আপনি আমাকেই আমার ইন্টারভিউর জন্য ট্রেন করে দিলেন। আমি আমার অনেক পার্সোনাল মানে কোয়েরিজ এর আনসার পেলাম। আমি তো পার্সোনালি অনেক বেশি গ্রেটফুল। আমি জানি যে আমার অডিয়েন্স আজকে অনেক বেশি গ্রেটফুল হবে, আজকের জিনিসগুলো নিশ্চয়ই ওরা নোট করে নিছে। তো থ্যাংক ইউ সো মাচ আপনার এত ভালো একটা সময় আমাদের সাথে স্পেন্ড করার জন্য। তো আশা করি ভালো থাকবেন জি, সবাই। নমস্কার। ভালো থাকবেন। নমস্কার।